জানিয়ে দিচ্ছি আজকে সর্বশেষ নিউজ আপডেটগুলো। আমেরিকায় থাকা অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানো শুরু হলো। রওনা দিল ট্রাম্পের সামরিক বিমান। সিরিয়ায় 5 বছর পর হতে পারে নির্বাচন, বললেন আল-সারা। মেক্সিকো ও কানাডার উপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প, তবে চীনের উপর নয়। শেখ হাসিনা সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা গুমের ঘটনায় জড়িত, বললেন HRW। আসছি বিস্তারিত খবরে। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো শুরু করে দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেরিকার একটি সামরিক বিমানে করে ভারতে পাঠানো হচ্ছে তাদের। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আমেরিকান আধিকারিক এ তথ্য নিশ্চিত করেছেন রয়টার্সকে। তিনি জানিয়েছেন, একটি C-17 বিমান ইতিমধ্যেই অভিবাসীদের নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী 24 ঘন্টায় বিমানটি ফেরার কথা নেই, যদিও নয়াদিল্লির তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ শুরু হয়। ধরপাকড়ও শুরু করে আমেরিকার প্রশাসন। ইতিমধ্যেই বেশ কিছু দেশের অবৈধ অভিবাসীদের ফেরতও পাঠিয়েছে আমেরিকা। অভিবাসীদের ফেরত পাঠাতে পেন্টাগনে আমেরিকার সামরিক সদর দপ্তর থেকেও সাহায্য নিচ্ছে ওয়াশিংটন। রয়টার্স জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে পেন্টাগন থেকে বিমান দেওয়া হচ্ছে। এল পাসো, সান দিয়েগো, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া থেকে ধৃত বিভিন্ন দেশের প্রায় 5,000-এরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরাতে আমেরিকার সামরিক বাহিনীর বিমান ব্যবহার করা হচ্ছে। পেরু, গুয়েতেমালা এবং হন্ডুরাসে ইতিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে অবৈধ অভিবাসীদের। আমেরিকার নির্বাচনের আগে থেকেই অবৈধ অভিবাসন রুখতে করা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে এসেছেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকেই এ বিষয়ে তৎপর হয়েছেন তিনি। বিনা নথিতে যারা আমেরিকায় রয়েছেন তাদের ধরে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চাইছে ট্রাম্পের প্রশাসন। আমেরিকার পদক্ষেপকে সমর্থন জানিয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সম্প্রতি ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস থেকে তিনি বলেন, অভিবাসনের ক্ষেত্রে আমাদের একটি নীতিগত অবস্থান রয়েছে, যা প্রতিটি দেশের জন্যই প্রযোজ্য। আমরা বৈধ অভিবাসন সবসময় সমর্থন করি। আসছি পরবর্তী খবরে। সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে বলেই জানিয়েছেন আহমেদ আল-সারা। গত সপ্তাহে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মনোনীত হওয়ার পর সোমবার প্রথমবারের মতো নির্বাচন নিয়ে কোনো সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সিরিয়া টিভির এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচন আয়োজন করতে 4 থেকে 5 বছর প্রয়োজন হতে পারে বলেই আমার ধারণা। কারণ এই কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য দেশে যে বিশাল অবকাঠামো দরকার তা পুনর্গঠন করতে হবে, আর এই পুনর্গঠনের কাজে সময় প্রয়োজন। দেশের জনমিতিক তথ্য একত্র করে নির্বাচনী তথ্য হালনাগাদ করবে কর্তৃপক্ষ, নইলে নির্বাচনের ফল নিয়ে সবার সন্দেহ থাকবে। গত ডিসেম্বরের শুরুতে সিরিয়ায় আসাদ পরিবারের প্রায় অর্ধ শতাব্দীর শাসনের অবসান ঘটানো বিদ্রোহীদের নেতা ছিলেন আল-সারা। জানুয়ারির 30 তারিখে তাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অন্তর্বর্তীকালীন শাসন পরিচালনা হবে বলেই জানিয়েছে আল-সারা। ওই মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত প্রেসিডেন্ট এবং নির্বাচিত কর্তৃপক্ষের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়ার সব প্রস্তুতি গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। তবে কোন আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে তিনি এই সময়সীমা নির্ধারণ করেছেন তা ব্যাখ্যা করেননি। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে দেশে অন্তর্বর্তীকালীন আইন পরিষদ গঠনের ক্ষমতা প্রাপ্ত হন আল-সারা। এই সময় সিরিয়ার সংবিধান স্থগিত থাকবে। জাতীয় সম্মেলনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আল-সারা আরও বলেন, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আলোচনা করার জন্য একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হবে। এরপর যারা জনগণকে প্রতিনিধিত্ব করেন বলেই মনে করা হবে তারা আমন্ত্রিত হবেন। সিরিয়ায় গুরুত্বপূর্ণ সব সমস্যা নিয়ে আলোচনা হবে ওই সম্মেলনে এবং সেখান থেকেই সাংবিধানিক ঘোষণার চূড়ান্ত ভিত্তি গঠন করা হবে বলেই জানিয়েছেন সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। উল্লেখ্য, গত ডিসেম্বরে আল-সারা বলেছিলেন, সিরিয়ার জন্য নতুন সংবিধান তৈরি করতে প্রায় 3 বছর সময় প্রয়োজন হতে পারে। আসছি পরবর্তী খবরে। মেক্সিকো ও কানাডার উপর কঠোর শুল্ক আরোপ সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 30 দিনের জন্য শুল্ক স্থগিত থাকার সিদ্ধান্ত নেন তিনি। এর পরিবর্তে দুই প্রতিবেশী দেশের কাছ থেকে সীমান্ত অপরাধ দমন সংক্রান্ত কিছু ছাড় আদায় করেছেন তিনি। তবে চীনের উপর শুল্ক এখনও কার্যকর রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম ট্রাম্পের অনুরোধে পরিপ্রেক্ষিতে অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সম্মত হয়েছেন। এর ফলে আজ মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া 25% শুল্ক সাময়িকভাবে 30 দিনের জন্য স্থগিত করা হয়েছে। কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্তে নতুন প্রযুক্তি ও অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করবে এবং সংবদ্ধ অপরাধ, ফেন্টানিল পাচার ও অর্থ পাচার রোধে যৌথ পদক্ষেপ নেবে। অন্যদিকে মেক্সিকো তাদের উত্তরের সীমান্তে 10,000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে সম্মত হয়েছে, যা অবৈধ অভিবাসন ও মাদক পাচার প্রতিরোধে ভূমিকা রাখবে। ট্রাম্প জানিয়েছে, আগামী 1 মাসের মধ্যে কানাডা ও মেক্সিকোর সঙ্গে অর্থনৈতিক চুক্তি চেষ্টা করবেন। 1990-এর দশকে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির পর থেকে 3 দেশের অর্থনীতি ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি আমাদের দেশে ফেন্টানিল বন্ধ না করে তাহলে তাদের উপর শুল্ক আরও অনেক বেশি হবে। চীন একে যুক্তরাষ্ট্রের সমস্যা হিসেবে আখ্যায়িত করে শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় চ্যালেঞ্জ জানাবে বলেই জানিয়েছে। পাশাপাশি দেশটি পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। তবে আলোচনার দ্বার উন্মুক্ত রয়েছে। আসছি পরবর্তী খবরে। সংস্থাটি বলছে, শেখ হাসিনা ও শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনা তদারকিতে যুক্ত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাটির সম্প্রতি প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশন এ রোড ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক 50 পৃষ্ঠার প্রতিবেদনে এসব কথা তুলে ধরেছে। জোরপূর্বক গুমের ঘটনা তদন্তকারী জাতীয় কমিশন এর আগে 14 ডিসেম্বর তাদের প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, শেখ হাসিনা সরকারের অধীনে 3,500-এর বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গোপন আটক কেন্দ্র থেকে 3 জনকে মুক্তি দেওয়া হয়েছিল এবং এই 3 জনের বিষয়ে কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে আসছিল। গুম হওয়ার শিকার আইনজীবী মীর আহমেদ বিন কাসেম বলেন, তাকে যে স্থানে আটক করে রাখা হয়েছিল সেটি বন্দীদের মৃত্যুর চেয়েও খারাপ অভিজ্ঞতা দেওয়ার জন্য নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছিল। ন্যাশনাল ডিঅ্যাপিয়ারেন্স প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের ধরন শুধু পদ্ধতিগত নয় বরং প্রাতিষ্ঠানিকও ছিল। এই প্রতিবেদনের বিষয়ে এইচআরডব্লিউ বলেছে, র্যাব প্রধানকে এম শহীদুর রহমান ইউনিটের গোপন ডিটেনশন সেন্টারের কথা স্বীকার করেছেন এবং বলছেন যে অন্তর্বর্তী সরকার ইউনিটটি ভেঙে দিতে চাইলে র্যাব সিদ্ধান্ত নেবে। বাংলাদেশে বিভেদমূলক রাজনীতির দীর্ঘ ইতিহাস রয়েছে, যা আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে ঢুকে যেতে পারে উল্লেখ করে এইচআরডব্লিউ বলেছে, অন্তর্বর্তী সরকারের উচিত আটক করে রাখা সকল স্থানে অঘোষিত পরিদর্শন করার কর্তৃত্ব সহ আইন প্রয়োগের উপর জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে স্বাধীন বেসামরিক তদারকি প্রতিষ্ঠা করা। এছাড়া বাহিনীর ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড প্রয়োগ করা উচিত, যাতে সুস্পষ্ট হয় যে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আইন লঙ্ঘন করলে তাকে দায়ী করা হবে।